আসসালামু আলাইকুম। এভারেজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মূলত যে প্রথম পর্বে যে এভারেজের সংক্ষিপ্ত আলোচনা করেছি, বিশেষ করে কনজিকিউটিভ নাম্বারের এভারেজ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মূলত এভারেজের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলা কিভাবে সলভ করতে হয়, অর্থাৎ একটা প্রশ্ন পড়ার পর কোন চিন্তা করে আমরা আগাবো, অর্থাৎ সহজে কিভাবে আমরা অঙ্কগুলোকে চিন্তা করতে পারি, ওই বিষয়ে আলোচনা করব। এই জন্য আমরা আজকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তবে এভারেজের অঙ্কগুলো শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই যে আসলে মূলত চারটা চ্যাপ্টার একটা আরেকটার সাথে সম্পূর্ণভাবে রিলেটেড: নাম্বার, এভারেজ, এজ অ্যান্ড রেশিও প্রপোর্শন। অর্থাৎ সংখ্যার অঙ্কগুলা, তারপর গড়ের অঙ্কগুলা, বয়সের যে বিভিন্ন অঙ্কগুলো আছে এবং অনুপাত সমানুপাতের অঙ্ক। তো একই অঙ্কের মধ্যে কয়েকটা কনসেপ্ট একত্রে থাকতে পারে। তো এই জন্য বিশেষ করে যখন বয়সের অঙ্কগুলোতে আমরা যাব, ওই বিশেষ করে বয়সের অঙ্কগুলোতেই এই চ্যাপ্টারগুলোর কম্বিনেশনগুলো ওইখানে থাকে। এই কারণে আমরা যখন বয়সের অঙ্কতে যাব তখন সবকিছু ডিটেইলে ওখানে বলবো। আজকে শুধুমাত্র আমরা স্পেশালি অ্যাভারেজ নিয়ে যে কনসেপ্টগুলো আছে ওই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, ওই কনসেপ্টের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো আমরা চলে যাই প্রবলেমগুলোতে। তবে প্রবলেমগুলো করার আগে শুরুতে আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই। ধরেন কোন একটা কোশ্চেনে বলা হলো যে অ্যাভারেজ অফ 5 নাম্বারস ইজ 25, যে 5টা নাম্বারের অ্যাভারেজ 25, অর্থাৎ 5টি সংখ্যার গড় 25। এই ক্ষেত্রে আমাদের মাথায় সাথে সাথে দুইটা চিন্তা ইনস্ট্যান্টলি রাখতে হবে, ব্রেনকে দুই দিকে ডাইভার্ট করতে হবে। নাম্বার 1, প্রথম কি চিন্তা মাথায় রাখতে হবে, 5টি সংখ্যার গড় 25 মানে আমরা বুঝে নিছি যে তাদের মাঝামাঝি মান হচ্ছে 25। বাট অ্যাকচুয়াল মধ্যমানটা তখনই 25 হবে যদি সংখ্যাগুলো ক্রমিক হয়, ধারাবাহিক হয়। হইতে পারে সেটা কনজিকিউটিভ নাম্বার, ধারাবাহিক সংখ্যা, অথবা হতে পারে কনজিকিউটিভ অড নাম্বারস, এই ধরনের যে কোনো, বা কনজিকিউটিভ মাল্টিপল অফ 5, এরকম যদি যে কোনো কনজিকিউটিভ বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের মাথায় কাজ করবে, প্রথম কাজ করবে যে মধ্যমানটি হচ্ছে 25। কিন্তু যদি কনজিকিউটিভ কথাটা লেখা না থাকে, অর্থাৎ শুধুমাত্র বলা থাকে যে 5টি সংখ্যার গড় 25, তাহলে আমাদের প্রথম যে কথাটা মাথায় থাকা দরকার সেটি হলো যে 5টি সংখ্যার গড় 25, তাহলে 5টি সংখ্যার মোট সমষ্টি 5 25-এ 125, এটাই আমাদের মাথায় থাকা দরকার। তাহলে আমরা দুই ধরনের চিন্তা করতে পারি। যদি কনজিকিউটিভ নাম্বারের কথা বলে তাহলে কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে ইনস্ট্যান্টলি মধ্যমানটা আমাদের মাথায় কাজ করবে, আমাদের ব্রেইনে কাজ করবে। আর যদি কনজিকিউটিভ না বলে যে কোনো ধরনের যে কোনো কিছুর গড় বলা থাকে, তাহলে প্রথম আমাদের মাথায় রাখতে হবে ওই বস্তুগুলোর, অর্থাৎ ওই সংখ্যাগুলোর মোট সমষ্টি কত, এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই দুই ধরনের চিন্তা মাথায় রেখে আমরা সামনের দিকে আস্তে আস্তে আগাবো, তাহলে দেখা যাবে কি আমাদের অ্যাভারেজে আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা আসি, আমরা প্রথমে একটা এক্সাম্পল নিয়ে শুরু করি। সাপোজ একটা প্রশ্ন বলা হলো এরকম: দ্য অ্যাভারেজ অফ 5 রেজাল্টস ইজ 49, 5টি ফলাফলের গড় 49। তো এখানে তো কনজিকিউটিভ বলে নাই, তাহলে এতটুকু পড়ার পর সাথে সাথে আমাদের ব্রেনে কাজ করতেছে যেহেতু 5টি ফলাফলের গড় 49, তো এটা যেহেতু কনজিকিউটিভ না, তাহলে তো আমরা বলতে পারবো না যে অ্যাকচুয়ালি মধ্যমানটা 49, একদম অ্যাকচুয়াল ভ্যালুটা, এটা তো আর বলা যাবে না কারণ কনজিকিউটিভ নাই। তাহলে আমাদের মাথায় কি কাজ করতে হবে যে 5টি রেজাল্টের গড় যদি 49 হয় তাহলে তাদের মোট কত, ইনস্ট্যান্ট এটা আমাদের মাথায় কাজ করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটা, প্রথম লাইনটা পড়ার পর ইনস্ট্যান্টলি আমাদের মাথায় কাজ করছে যে 5টি সংখ্যার গড় যদি 49 হয় তাহলে মোট হবে 5 গুণ 49, দ্যাট মিন্স 49 ইন্টু 5, এটা আমাদের মাথায় কাজ করছে। অ্যান্ড দ্যাট অফ ফার্স্ট 4 ইজ 48, এবং তাদের মধ্যে, তাদের মানে কাদের মধ্যে, ওই 5টি রেজাল্টের মধ্যে, 5টি ফলাফলের মধ্যে ফার্স্ট 4, 4টি ফলাফলের গড় হচ্ছে 48। দ্যাট অফ মানে হচ্ছে ওই গড়ই। তাহলে 5টার মধ্যে প্রথম 4টার গড় দেওয়া আছে 49, প্রথম 4টা। তাহলে প্রথম 4টার গড় যদি 48 হয়, সরি, তাহলে সাথে সাথে আমাদের ব্রেনে কাজ করতেছে যে প্রথম 4টা সংখ্যার মোট সমষ্টি কত। তাহলে মোট সমষ্টি হচ্ছে 48 ইন্টু 4। তাহলে এখানে 5টার মধ্যে প্রথম 4টা জানা আছে, তাহলে নিশ্চয়ই বাকি আর কয়টা থাকে, একটাই তো থাকে, তারা নিশ্চয়ই ওটার সাথে সম্পর্কিত কোনো প্রশ্নই করবে। তাহলে
বের করতে বলা হয়েছে দ্য ফিফথ রেজাল্ট ইজ, তাহলে পঞ্চম ফলাফলটি কত। তাহলে স্বাভাবিকভাবে খেয়াল করেন এই যে প্রথম 5টি সংখ্যার গড় জানা ছিল আমাদের, তার মধ্যে আবার প্রথম 4টি সংখ্যার গড় জানা আছে, তাহলে এখানে একটা সংখ্যা বাদ পড়ছে, এক্সক্লুড হয়েছে, সেটা হচ্ছে পঞ্চম সংখ্যাটি। তাহলে নিশ্চয়ই প্রথম টোটাল 5টা থেকে যদি প্রথম 4টা বাদ দেওয়া হয় তাহলে নিশ্চয়ই বাকি সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে বাকি সংখ্যাটা কত পাওয়া যাচ্ছে, যে 49 ইন্টু 5। তো 49 ইন্টু 5 এর চেয়ে 50 ইন্টু 5 250, আর 250 থেকে একটা 5 চলে গেলে 245 মাইনাস 48 ইন্টু 4, তার চেয়ে আমরা বলতে পারি যে 50 ইন্টু 4 200, 200 থেকে 4 দুগুণা 8 যদি বাদ যায় তাহলে 192, তাহলে 245 থেকে যদি 192 চলে যায় তাহলে এখানে থেকে আর 53। তাহলে আমরা পেলাম যে পঞ্চম সংখ্যাটি হচ্ছে 53। খুবই ইজি অঙ্ক, সাধারণত পিএসসির পরীক্ষাগুলোতে একদম ইজি ইজি ম্যাথস গুলাই আসে। এরকম প্রথম দিকে আমরা কিছু ইজি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, তারপরে একটু টাফের দিকে যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো আমরা সলভ করব। তাহলে আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন, খুব সহজ অঙ্ক প্রথমটি। নাম্বার 2, 2 নাম্বার কোশ্চেন একটু খেয়াল করেন। The average of 6 numbers is 30. এখানে কি কনসিকিউটিভ বলছে? না। তাহলে যেহেতু কনসিকিউটিভ বলে নাই তাহলে তো আমাদেরকে কি জানতে হবে যে 6টা নাম্বারের এভারেজ 30 মানে 6টা নাম্বারের মোট হচ্ছে 30 ইনটু 6। এটা আমাদের ব্রেনে কাজ করবে। এরপর if the average of first 4 is 25, ওই 6টার মধ্যে প্রথম 5টার গড় হচ্ছে 25, তাহলে প্রথম 5টার গড় যদি 25 হয় প্রথম 4টার, তাহলে প্রথম 4টার মোট কত 4 25 এ 100, and that of last 3 is 35। আবার শেষ 3টার গড় জানা আছে 35, তাহলে শেষ 3টার গড় মানে হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে শেষ 3টার মোট আমাদেরকে জানতে হবে যে 3 ইনটু 35, তাহলে মোট 105। তাহলে প্রথম 4টার মোট 100, শেষ 3টার মোট 105, তাহলে মোট কত হইল 205, 100 যোগ 105। কিন্তু এখানে তো আমাদের মোট সংখ্যা ছিল 6টি, কিন্তু এখানে টোটাল 4টা এবং 3টা মিলে হয়ে গেছে 60টি। অর্থাৎ ব্যাপারটা এরকম, একটু খেয়াল করেন যে 6টি সংখ্যার কথা বলা আছে, এই 6টি সংখ্যার গড় জানা ছিল আমাদের 30। আবার তার মধ্যে প্রথম 4টি সংখ্যার গড় দেয়া আছে এবং শেষ 3টি সংখ্যার গড় দেয়া আছে। তাহলে এখানে এক্সক্লুড না হয়ে ইনক্লুড হয়েছে, অর্থাৎ মাঝখানে যে চতুর্থ সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে কয়বার কাউন্ট করা হয়েছে, 2বার কাউন্ট করা হয়েছে। তাহলে যেহেতু নির্দিষ্ট এই সংখ্যাটিকে 2বার কাউন্ট করা হয়েছে তাহলে নিশ্চয়ই এটাই হচ্ছে অঙ্কের ট্র্যাকিং পয়েন্ট, এবং নিশ্চয়ই প্রশ্নটা এই দিক থেকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং সেই জন্য আমাদেরকে বলছে দেন দ্য ফোর্থ নাম্বার ইজ, চতুর্থ সংখ্যাটি কত, যে সংখ্যাটি রিপিট হয়েছে। তাহলে এখানে 6টি সংখ্যা, কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে কাউন্ট করছি, 4 যোগ 3 60টি। তাহলে 60টির মধ্যে চতুর্থ সংখ্যাটি 2বার এসেছে, তাহলে 60টি সংখ্যা থেকে 6টি সংখ্যা বাদ দিয়ে দিলে ওই মাঝখানে যে সংখ্যাটি রিপিট এসেছে ওই সংখ্যাটি বের হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি যে প্রথম 4টি সংখ্যার গড় ছিল 25, তাহলে মোট হচ্ছে 4 ইন্টু 25। আবার পরবর্তীতে 3টি সংখ্যার গড় দেওয়া ছিল 35, তাহলে তাদের মোট হচ্ছে 3 ইন্টু 35। আর টোটাল 6টি সংখ্যার গড় দেওয়া ছিল 30, 30 ইন্টু 6। তাহলে এই দুইটা যোগ করে যদি এটা বাদ দিয়ে দেই তাহলে আমাদের চতুর্থ সংখ্যাটি পাওয়া যাচ্ছে। তাহলে চতুর্থ সংখ্যাটি কত হবে, যে 100 যোগ 105 মাইনাস 180, তাহলে এদিকে 205 পাওয়া যায়। 205 থেকে 180 যদি চলে যায় তাহলে আর রেজাল্ট থাকে 25। আশা করি সহজে বুঝতে পেরেছেন। যে এক কথায় আমি বলি যে এখানে যদি আমাদেরকে কোনো রিলেশনে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বাদ পড়ে তাহলে সেটাই হচ্ছে অঙ্কের ট্র্যাকিং পয়েন্ট, বা কোনো নির্দিষ্ট একটি সংখ্যা যদি ডাবলি ইনক্লুড হয় তাহলে সেটাই অঙ্কের ট্র্যাকিং পয়েন্ট। অর্থাৎ নির্দিষ্ট সিঙ্গেল কোনো নাম্বারের মধ্যে যদি কোনো রিলেশন দেওয়া থাকে, হোক সেটা এক্সক্লুড হোক সেটা ইনক্লুড, অথবা এরকম যদি হয়তো, আমি আরেকটা উদাহরণের সাহায্যে বলবো তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে প্রবলেমগুলোকে সলভ করতে পারি আরেকটা উদাহরণ দিয়ে আমরা যাই। তবে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে এক্সক্লুড নাম্বারটা কিভাবে বের করব, ইনক্লুড নাম্বারটা কিভাবে বের করব। তাহলে আমরা পরবর্তী আরেকটা প্রবলেমে চলে যাই। Out of 4 numbers,
The average of first three is 16. And last three is 15. If the last number is 18, then the first number is, একটু খেয়াল করেন, out of 4 numbers the average of first 3 is 16 and last 3 is 15. If the last number is 18, then the first number is, আচ্ছা তো ভালো করে খেয়াল করেন, out of 4 numbers ধরেন চারটা সংখ্যা, out of 4 numbers চারটা সংখ্যা এভারেজ দেওয়া আছে, out of 4 numbers is, out of 4 numbers চারটা সংখ্যার মধ্যে the average of first 3 is 16. ভালো করে খেয়াল করেন, প্রথম তিনটা সংখ্যার এভারেজ 16, প্রথম তিনটা। তো সংখ্যাগুলো যেহেতু কনজিকিউটিভ না, আমাদেরকে মাথায় রাখতে হবে টোটাল কত। তাহলে তিনটা নাম্বারের এভারেজ যদি 16 হয় তাহলে টোটাল কত হবে? তাহলে টোটাল হবে 16 into 3, that means 48. and the last 3 is 15, এবং লাস্ট 3 খেয়াল করেন, লাস্ট যে তিনটার কথা বলা হচ্ছে ওই তিনটার এভারেজ হচ্ছে 15, তার মানে টোটাল কত? 15 into 3, that means 45. তাহলে ফার্স্ট 3 লাস্ট 3, এখানে কি কমন কি সিঙ্গেল নাকি একের অধিক কমন? এখানে একের অধিক কমন। একের অধিক যদি কমন হয় তাহলে তো এই সংখ্যাগুলো স্পেসিফিকলি আলাদা আলাদা কত সেটা বলা পসিবল না। সেই ক্ষেত্রে দুই ধরনের রিলেশন হতে পারে, একটা হচ্ছে এখানে একটা সিঙ্গেল, এখানে একটা সিঙ্গেল। সিঙ্গেল সিঙ্গেলের কোনো রিলেশন প্রশ্নে বের করতে দিতে পারে, অথবা এই দুইটা নাম্বারের সাথে সম্পর্কিত এভারেজ বিষয়ক যে কোনো প্রশ্ন বের করতে দিতে পারে। আপাতত এখানে কোশ্চেনে যা বলা হচ্ছে আগে আমি সেটা বলে দিচ্ছি, এবং পাশাপাশি এখান থেকে যদি কোনো কিছু বের করতে দেয় তাহলে সেটাও আমরা কিভাবে বের করব সেটাও আমরা বলতে পারবো। খেয়াল করেন, ইফ দ্য লাস্ট নাম্বার ইজ 18, যদি লাস্ট নাম্বারটা 18 হয় তাহলে তো এখানে স্পেসিফিকলি লাস্ট নাম্বারটা উল্লেখ করা আছে 18। এখন প্রশ্ন এতটুকু বলার পর লাস্ট নাম্বারটা জানার আগে আমরা যে প্রথম পার্টটা পড়ছি যে ফার্স্ট 3 এর এভারেজ হচ্ছে 16, দ্যাট মিন্স টোটাল 48, আর লাস্ট 3 এর এভারেজ হচ্ছে 15, দ্যাট মিন্স টোটাল 45। খেয়াল করেন এখানে তাহলে রিলেশনটা কোথায় দাঁড়াইছে? রিলেশন হচ্ছে এখানে সিঙ্গেল, এখানে সিঙ্গেল, ফার্স্টে সিঙ্গেল, লাস্টে সিঙ্গেল। তাহলে দুইটার এভারেজ দুই রকম হওয়ার কারণ কি? দুই রকম হওয়ার কারণ হচ্ছে এখানের মধ্যে এই এলিমেন্ট দুইটা যত, এখানের মধ্যেও এই এলিমেন্ট দুইটা কমন। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে এই এলিমেন্টটার এই এলিমেন্টটা ভিন্ন। ফার্স্ট ক্ষেত্রে এই এলিমেন্টটা ফার্স্টেরটা এবং লাস্ট ক্ষেত্রে লাস্টেরটা, এই দুইটা আলাদা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এখানে টোটাল 48, এখানে টোটাল 45। তার মানে আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই এই ফার্স্ট নাম্বারটা লাস্ট নাম্বারের চেয়ে 3 বেশি বলেই এই যে এখানে 48 এবং 45 যেহেতু টোটাল সাম, যেহেতু এখানে এই দুইটা নাম্বার দুই জায়গায় আছে, তাহলে নিশ্চয়ই ফার্স্ট নাম্বারটা লাস্ট নাম্বারের চেয়ে 3 বেশি, না হয় কিন্তু টোটাল সামটা লাস্টের টোটাল সামের চেয়ে কখনো 3 বেশি হইতো না। তাহলে আমরা প্রথমেই বুঝে ফেলছি যে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারের মধ্যে রিলেশন হচ্ছে ফার্স্ট নাম্বারটা লাস্ট নাম্বারের চেয়ে 3 বেশি, এই একটা রিলেশন আমরা মাথায় রাখতে পারলাম। এখন আমাদেরকে বলছে ইফ দ্য লাস্ট নাম্বার ইজ 18, যে লাস্ট নাম্বারটা যদি 18 হয় তাহলে তো লাস্ট নাম্বারটা উল্লেখ করা আছে, দেন দ্য ফার্স্ট নাম্বার ইজ, তো আমরা জানি ফার্স্ট নাম্বারটা লাস্ট নাম্বারের চেয়ে 3 বেশি, তাহলে লাস্ট নাম্বারটা 18 হলে ফার্স্ট নাম্বারটা আমরা বলতে পারি 18 + 3, দ্যাট মিন্স কত? 21। আর যদি কোন একটা প্রশ্নে আমাদেরকে ফার্স্ট নাম্বারটা দেওয়া থাকতো, লাস্ট নাম্বারটা বের করতে বলতো, তাহলে অবশ্যই লাস্ট নাম্বারটা ফার্স্ট নাম্বারের চেয়ে 3 কম হইতো, তাহলে আমরা 3 কম হলে সেটাও কত সেটা বের করতে পারতাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি
মাঝখানের দুইটা নাম্বারের যদি আমাদেরকে অ্যাভারেজ বের করতে বলে, মাঝখানের দুইটা নাম্বারের অ্যাভারেজ, তাহলে তো এখানে আমাদেরকে প্রশ্ন দেওয়া ছিল কোন নাম্বার, লাস্ট নাম্বার। তাহলে লাস্ট নাম্বারটা যদি আমরা লাস্ট পার্ট থেকে বাদ দিয়ে দিই তাহলে বাকি দুইটা নাম্বার পাওয়া যাবে না। যেমন লাস্ট নাম্বারটা কত, 18, তো লাস্ট নাম্বার 18 যদি 45 থেকে বাদ দিয়ে দিই তাহলে 45 থেকে যদি 18 চলে যায় তাহলে 27। তাহলে বুঝে নিচ্ছি আমরা এখানে 18 বাদ চলে গেলে বাকি দুইটা মিলে 27। তাহলে দুইটা মিলে যদি 27 হয় তাহলে এই দুইটার অ্যাভারেজ কত হবে, স্পেসিফিকলি আলাদা আলাদা কত সেটা বের করা যাবে না, কিন্তু অ্যাভারেজ কত হবে বের করা যাবে। তো দুইটা সংখ্যার অ্যাভারেজ যদি 27 হয়, সরি টোটাল যদি 27 হয় তাহলে অ্যাভারেজ হবে 27 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স 13.5, 13.5 অ্যাভারেজ হবে। আশা করি টপিকটা সবার কাছে ক্লিয়ার। যেভাবে প্রশ্ন ঘুরানো থাকুক আমরা যাতে কিভাবে চিন্তা করব ওই বিষয়ে আসলে এখানে মূলত আলোচনা করতে চাচ্ছি আমরা। আচ্ছা, তাহলে এখন আমরা আসি পরবর্তী আরেকটা প্রশ্নে আসি। The average height of thirty boys out of 50 boys is 16 and the average height of remaining boys is 20. What is the average height of total boys? তো খেয়াল করতে হবে, the average height of 30 boys, 30 জন বালকের গড় উচ্চতা, আউট অফ 50 বয়েজ, 50 জন বালকের মধ্যে 30 জন বালকের গড় উচ্চতা ইজ কত, 16। তো 30 জন বালকের গড় যেহেতু উচ্চতা 16 বলা আছে, তাহলে তো আমরা বুঝে নিচ্ছি যে 30 জনের মোট উচ্চতা কত সেটা আমাদের জানা দরকার, কারণ এখানে যেহেতু কনজিকিউটিভ না তাহলে সাথে সাথে আমাদের ব্রেনে কাজ করতেছে, তো তাদের মোট হচ্ছে 30 ইন্টু 16। ওকে, এন্ড the average height of remaining boys is 20 সেন্টিমিটার। সেন্টিমিটার লিখি, 20 ওকে সেন্টিমিটার। আর বাকি যে 20 জন বালক আছে তাদের এভারেজ হাইট হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে তাদের টোটাল কত, 20 ইন্টু 20, তাহলে 400 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য এভারেজ হাইট অফ টোটাল বয়েজ, যে মোট বালক যতগুলো আছে তাদের এভারেজ হাইট কত। তাহলে এভারেজ হাইট যদি বের করতে হয় আমাদের 50 জনের এভারেজ হাইটটা কত সেটা বের করতে বলছে টোটাল। তাহলে যেহেতু টোটাল বয়েজ 50 জনের এভারেজ হাইট বের করতে হবে, তাহলে 50 জনের মোট হাইটকে 50 দিয়ে ভাগ করলে এভারেজ হাইট পাওয়া যাবে। তাহলে এখানে 30 জনের মোট হাইট জানা আছে, আবার 20 জনের মোট হাইট জানা আছে, তাহলে টোটাল যোগ করলে 50 জনের মোট হাইট পাওয়া যাবে। আর এই 50 জনের মোট হাইটকে যদি আমরা 50 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 50 জন বালকের এভারেজ হাইট পাওয়া যাবে। তাহলে এভারেজ হাইটটা কত আসবে, তাহলে 30 ইন্টু 16, তাহলে 480, আর এদিকে
400 ডিভাইডেড বাই 50, তাহলে রেজাল্টটা কত আসে যে 880 ডিভাইডেড বাই 50। একটা জিনিস খেয়াল করেন, 50 দিয়ে ভাগ করা তো কষ্ট, তো আমরা যদি এখানে 100 দিয়ে ভাগ করি তাহলে আমাদের জন্য ভাগটা অনেক সহজ হয়। তাহলে একটা কাজ করতে পারি আমরা, যে এখানে যেহেতু 0 0 ক্যান্সেল, 100 দিয়ে ভাগ করাচ্ছে একটা 0 0 ক্যান্সেল করি, এরপর 5 দিয়ে ভাগ করাচ্ছে আমার মনে হয় 10 দিয়ে ভাগ করাটা তুলনামূলক সহজ। এই জন্য আমরা একটা কাজ করি, যে 5কে যদি 2 দিয়ে গুণ করি 10, আর 88কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, আমরা জানি যে 90 দুগুণে 180, 180 থেকে 2 দুগুণে 4 চলে গেলে 176। তাহলে এখন যদি আমরা 10 দিয়ে যদি এখানে ডিভাইড করি তাহলে রেজাল্ট আসবে 17.6। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এখানে আমাদেরকে 50 জন বালকের মধ্যে 30 জন বালকের গড় উচ্চতা দেওয়া আছে, এবং পাশাপাশি বাকি 20 জন, বাকি বানিত 20 জনের গড় উচ্চতা দেওয়া আছে। তাহলে টোটাল ওই 50 জনের গড় উচ্চতা কত? তাহলে সহজে আমরা এভাবেই চিন্তা করতে পারি যে কোথাও অ্যাভারেজ জানা থাকলে কখন আমাদেরকে মিড ভ্যালু চিন্তা করতে হবে, আর কখন আমরা মিড ভ্যালু কখন চিন্তা করতে হবে সেটা আমরা গত ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম, যে কনজিকিউটিভ নাম্বারের অ্যাভারেজ মানে হচ্ছে তাদের মিড ভ্যালু। তাহলে কনজিকিউটিভ ছাড়া অন্য যে কোনো কথা বললে আমাদেরকে মাথায় টোটালটা অবশ্যই রাখতে হবে, এই জিনিসগুলো রাখা খুব প্রয়োজন। তাহলে দেখা যাবে আমাদের জন্য ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অনেক ইজি হয়ে যাবে। তো এখন আমরা পাশাপাশি সেম ওয়েতে আরো কয়েকটা প্রবলেম সলভ করি। এবার একটু আমরা আস্তে আস্তে টাফের দিকে যাই। আরেকটা কোশ্চেন, the mean of 100 observations is 40. It was found later that one of the observations was misread as 83 instead of 43. What is actual average of the observations? একটু খেয়াল করতে হবে, the mean of 100 observations, যে 100টা পর্যবেক্ষণের গড়, আমরা বলছিলাম এভারেজ যে কথা, মিন একই কথা, 100টা অবজারভেশনের গড় ইজ 40, 100টা অবজারভেশনের গড় 40। তাহলে তো যেহেতু এগুলো কনজিকিউটিভ না, তাহলে তো আমাদের মাথায় টোটালটা কত এটা রাখতে হবে। তাহলে টোটাল যদি রাখতে চাই তাহলে 100 × 40, দ্যাট মিনস 4000। ইট ওয়াজ ফাউন্ড লেটার দ্যাট, পরবর্তীতে এটা দেখা গেল যে ওয়ান অফ দ্য অবজারভেশনস, ওই অবজারভেশন অর্থাৎ ওই পর্যবেক্ষণগুলোর মধ্যে একটা পর্যবেক্ষণ ওয়াজ মিসরিড, ভুল পড়া হয়েছে, অ্যাজ 83, ভুলে 83 পড়া হয়েছে, 83 পড়া হয়েছে। এই যে আমরা যে অবজারভেশনটা নিচ্ছিলাম 100টা অবজারভেশন, তার মধ্যে একটা অবজারভেশন ভুলে 83 পড়ে ফেলছি, ইনস্টেড অফ 43। কার পরিবর্তে? 43-এর পরিবর্তে, 43-এর পরিবর্তে 83 পড়ে ফেলছি। তার মানে আসলে কি বেশি হিসাব করছি না কম হিসাব করছি? বেশি হিসাব করছি। হওয়ার কথা ছিল 43 অরিজিনালি, তো হয়ে গেছে 83। তাহলে তো কত বেশি হিসাব করছি? 40 বেশি হিসাব করে ফেলছি। তাহলে কোন একটা অবজারভেশন 40 বেশি হিসাব করলে অরিজিনালি আসলে কত কম হওয়ার কথা? টোটাল 40 কম হওয়ার কথা, কিন্তু এখানে আমরা টোটাল বের করছি কত? 4000। তাহলে নিশ্চয়ই অরিজিনালি আসলে 4000 না, অরিজিনালি টোটাল সাম হওয়ার কথা ছিল 4000-এর চেয়ে আরো কত কম? 40 কম। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল এভারেজ অফ দ্য অবজারভেশনস? তাহলে এই অবজারভেশনের প্রকৃত
গড়টা কত। তাহলে প্রকৃত গড় যদি বের করতে চাই, আমরা তো টোটাল হিসাব করছিলাম 4000, আসলে এখানে 4000 হচ্ছে কত কম হবে, 40 কম হবে। তাহলে অরিজিনালটা হচ্ছে 4000 হচ্ছে 40 কম, দ্যাট মিনস 3960। এখন যদি তাদের এভারেজ বের করতে চাই, কিন্তু অবজারভেশনটা 100টাই, তাহলে কত দিয়ে ডিভাইড করতে হবে, ওই 100 দিয়ে ডিভাইড করলে এভারেজটা পাওয়া যাবে। যেহেতু এভারেজ বের করতে চাচ্ছি, তাহলে এখানে আমাদের আসতেছে 3960 ডিভাইডেড বাই 100। তাহলে 100 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত আসে, 39.6। কারণ 100 মানে হচ্ছে কি 2 ঘর আগে আসবে দশমিক, পয়েন্ট মাঝখানে বসবে, 39.6 হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অঙ্কটাও সহজ ছিল, অত টাফ কোনো অঙ্ক ছিল না। আমরা পরবর্তীতে আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করতে চাই, যেটা বর্তমান সমসাময়িক একটা অঙ্ক। অর্থাৎ এই ধরনের খেলাধুলার দিয়ে বিভিন্ন অঙ্ক থাকে, তো এই ক্ষেত্রে আসলে খেলার গুরু সম্বন্ধে একটা ধারণা থাকতে হয়। বিশেষ করে বাংলাদেশের জন্য অন্যতম জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট, কেননা বাংলাদেশ পুরো বিশ্বে আসলে এখন মূলত পরিচিত, খেলার দিক থেকে পরিচিত একটি মুখ হচ্ছে ক্রিকেটার হিসেবে। তো যেহেতু ক্রিকেট প্রিয় একটি দেশ, এই জন্য আমরা ক্রিকেট নিয়ে একটা অঙ্ক করতে চাই। A cricketer has a certain average of 9 innings in the 10th innings he scored 100 runs. Thus, the average is increased by 8 runs. His new average is, একটু খেয়াল করেন অঙ্কটা, একটু যত সহজ মনে হবে আসলে অত সহজ না, একটু চিন্তার বিষয় আছে। যেহেতু ক্রিকেট খেলা আপনারা সবাই চিনেন, এখানে দুই ধরনের এভারেজ থাকে, একটা হচ্ছে ব্যাটিং এভারেজ আর একটা হচ্ছে বোলিং এভারেজ। কেউ যারা ব্যাটসম্যান তারা রান করলে ব্যাটিং এভারেজ কিভাবে জানতে হয় সেটা আমরা জানি। একটু ধারণা দেওয়ার জন্য বলি যে সাপোজ একজন, এটা সহজ, এটা আমরা সহজেই ব্যাটিং এভারেজটা বুঝি, যে একজন ব্যাটসম্যান যদি সে 5টা ম্যাচ খেলে এবং 5টা ম্যাচে নির্দিষ্ট পরিমাণ রান করে আউট হয়ে যায়, 5বারই যদি আউট হয়ে যায়, তাহলে তার এভারেজ হবে ওই 5টা রান যোগ করে 5 দিয়ে ভাগ হবে। আর যদি সে 5টা ইনিংস ব্যাটিং করে 4বার আউট হয়, একবার যদি সে আউট না হয়, অপরাজিত যদি থাকে, তাহলে তার এভারেজটা হয়, আসলে ওই 5টা সংখ্যা যোগ হবে, 5 ধরনের রানই যোগ হবে, কিন্তু এখানে 5 দিয়ে ভাগ না হয়ে 4 দিয়ে ভাগ হয়। আবার বোলিং এভারেজটা একটু টাফ আছে। সাপোজ বলা হলো যে একজন ক্রিকেটারের বোলিং এভারেজ হচ্ছে 12। বোলিং এভারেজ 12 মানে বোঝায় যে একজন বোলার সে যে বল করলো, সে যতবারই বল করুক না কেন, যে সাপোজ 10 ওভার করলো বা 5 ওভার করলো, যে ইনিংসে যতবারই বল করুক না কেন, সাপোজ সে কোন একটা ইনিংসে সে বল করলো 10 ওভার বল করলো, 10 ওভার বল করলে সে 60 রান দিল, কিন্তু 60 রান দেওয়ার পাশাপাশি সে উইকেট পাইলেও কয়টি, 5টি। তাহলে 60 রানের বিনিময়ে যদি 5 উইকেট পায়, তাহলে টোটাল রানকে যদি টোটাল উইকেট দিয়ে ভাগ করা হয়, তাহলে তার যে এভারেজ উইকেট পাওয়া যায়, তাহলে সেটাকেই বলা হয় বোলিং এভারেজ। তাহলে তার বোলিং এভারেজ হবে 60 ডিভাইডেড বাই 5। এরকম সে যদি সাপোজ 3টে ইনিংসে বোলিং করলো, একটা ইনিংসে সে 60 রান দিয়ে 5 উইকেট পেলো, আরেকটা ইনিংসে যতবারই বল করুক না কেন 20 রান দিয়ে সাপোজ 4 উইকেট পেলো, আর আরেকটা ইনিংসে সাপোজ যে 30 রান দিয়ে 3 উইকেট পেলো, তাহলে এখন বলা হলো তার বোলিং এভারেজ কত। আমরা জানি বোলিং এভারেজ মানে মোট কত রান দিছে 3 ইনিংসে, সে বোলিং করে যতবারই বল করুক, ওভার এখানে কোনো ফ্যাক্ট না, রান কত দিছে এবং কত উইকেট পাইছে এটাই ফ্যাক্ট। সে রান দিছে প্রথমে 60 রান, তারপরে 20 রান,
তারপরে 30 রান, তাহলে 60 এবং 20-এ 80, 80 এবং 30-এ 110 রান সে টোটাল দিছে। কিন্তু উইকেট পাইছে কয়টি? যে 5, 4-এ 9, 9 এবং 3-এ 12। আর এই 110-কে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে তার বোলিং এভারেজ পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বোলিং এভারেজ ইজ ইকুয়াল টু 110 ডিভাইডেড বাই 12। আশা করি আপনারা বুঝেছেন, কারণ ক্রিকেট খেলা আশা করি সবাই বুঝেন। বিশেষ করে ছেলেদের তো প্রবলেম হওয়ার কথা না। এখন তো নারী ক্রিকেটও আছে, বাংলাদেশ তো নারী বিশ্বকাপে অনেক ভালো ফলাফল করে, আপনারা জানেন যে নারী ক্রিকেটাররা আরো বেশি বাংলাদেশে সামনে আশা করি আরো ভালো রেজাল্ট আমাদের জন্য নিয়ে আসবে। তো আসলে আপনারা যারা নারীরা আছেন আশা করি সবাই বুঝবেন যে ব্যাটিং এভারেজ এবং বোলিং এভারেজ। তো যাই হোক, আমরা আমাদের মূল অঙ্কে ফিরে আসি। দেখেন যে একজন ক্রিকেটার সে 9 ইনিংস প্রথমে ব্যাট করছে, তার একটা এভারেজ ছিল সার্টেন এভারেজ। এই ক্রিকেটার হ্যাজ এ সার্টেন মানে কত এটা জানা নাই, কোন একটা এভারেজ ছিল, কোন একটা গড় ছিল। কয় ইনিংসে? 9 ইনিংসের একটা গড় ছিল, কিন্তু কত গড় ছিল সেটা আমাদেরকে জানা এখানে দেওয়া নাই, কোন একটা গড় ছিল বলা আছে। আচ্ছা, তাহলে তো এই কথা দিয়ে আমরা আর কিছুই বুঝতে পারতেছি না। ইন দ্য 10th ইনিংস, 9 ইনিংস ব্যাট করার পর 10ম ইনিংসে হি স্কোরড 100 রানস, সে সেঞ্চুরি করছে। 10ম ইনিংসে গিয়ে সে সেঞ্চুরি করছে, খুব ভালো একটা রান করলো। দাস দ্য এভারেজ ইজ ইনক্রিজড বাই 8 রানস, যার কারণে তার এভারেজটা 8 বাড়ছে, টোটাল 8 বাড়ে নাই, এভারেজ রান কত বাড়ছে? 8 বাড়ছে। একটু ভালো করে খেয়াল করতে হবে, এভারেজ রান 8 বাড়া মানে কি? এভারেজে বৃদ্ধি পাইছে মানে কি? তার নিশ্চয়ই সে 10ম ইনিংসে খুব ভালো ব্যাটিং করছে বলে, বেশি রান করছে বলে তার এভারেজটা বাড়ছে। যদি আগের চেয়ে আরো কম রান করতো তাহলে এভারেজ কমতো, আর যদি বরাবর আগের মতোই রান করতো তাহলে এভারেজ আগের মতোই থাকতো। তাহলে এভারেজ কখন বাড়ে, কখন কমে, কখন আগের মতো থাকে? সহজ কথা, এভারেজ তখনই বাড়বে যদি ভালো ব্যাট করে পরবর্তীতে, আর যদি পরবর্তীতে ব্যাটিংটা আরো খারাপ হয়ে যায় তাহলে এভারেজটা কমে যাবে। আর যদি সেই ব্যাটসম্যানটা ঠিক আগের মতোই রান করে তাহলে এভারেজটা আগের মতো থেকে যাবে। কিন্তু এখানে সে 100 রান করার কারণে, সেঞ্চুরি করার কারণে তার এভারেজটা বাড়ছে মানে নিশ্চয়ই সে বেশি রান করছে 10ম ইনিংসে। তাহলে এভারেজ কত বাড়ছে? এটা একটা ট্র্যাকিং পয়েন্ট অঙ্কের। এভারেজে 8 রান বাড়ছে, ভালো করে খেয়াল করতে হবে। এভারেজে যদি 8 রান বাড়ে তাহলে মোট কত রান বাড়ছে? আমরা জানি এভারেজ যদি 8 হয়, ইনিংস কয়টা? 10টা ইনিংস, সে কারণ সে 10ম ইনিংসে ব্যাট করছে। তাহলে 10টা ইনিংসে সে টোটালের উপরে 8-10-এ কত রান বেশি করছে? 80 রান বেশি করছে। অর্থাৎ আগে যা রান করতো তার চেয়ে ওই ইনিংসে সে 80 রান বেশি করছে। তার মানে 80 রান যদি সে বেশি না করতো তাহলে এভারেজটা তার আগের মতোই থেকে যেত। তাহলে সে 80 রান বেশি করা মানে কি? এই 100 থেকে 80 রান বেশি করছে, তাহলে 100 থেকে যদি 80 আমরা বাদ দিয়ে দিই তাহলে নিশ্চয় সে আগে কত রান করতো? নিশ্চয় সে আগে এভারেজে 20 রান করতো। এই যে অর্থাৎ এই 100 থেকে যদি আমরা 80 বাদ দিয়ে দিই তার আগের এভারেজটা ছিল 20, অর্থাৎ আগের এভারেজও 20। এখন সে 10ম ইনিংসেও 20 রান করলো, 10ম ইনিংসে 20 রান করার কারণে তার এভারেজটা বাড়লো না। কিন্তু যদি 20 না করে 100 করছে, তার মানে 80 বেশি করছে, তার মানে এভারেজে 8 রান করে সে বেশি করে ফেললো। তার মানে তার আগের এভারেজ ছিল কত? 20। তাহলে আমরা আনসার একটা পেয়ে গেলাম, তার আগের এভারেজ রানটা ছিল 20। এখন আমাদের কি বের করতে বলছে? হিজ নিউ এভারেজ ইজ, আগেরটা বের করতে বলে নাই, বর্তমানটা। তো আগের এভারেজ যদি 20 হয়, বর্তমানে তো এভারেজ কত ইনক্রিজ পাইছে? 8 ইনক্রিজ করছে। তাহলে 8 যদি বৃদ্ধি পায় তাহলে তার বর্তমান এভারেজ হচ্ছে 20। তাহলে এখানে আমরা দুইটা রেজাল্ট পেয়ে গেলাম, তার আগের এভারেজ ছিল 20 আর বর্তমান এভারেজ হচ্ছে 28। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও অঙ্কটা একটু টাফ ছিল, যে হয়তো অনেকে প্রশ্ন পড়ার পর ক্রিকেট দেখে সোজা লাগতে পারে, কিন্তু আসলে অত সহজ অঙ্ক না, একটু চিন্তার বিষয় ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের যে কোনো প্রবলেম থাকলে আমরা যেভাবে চিন্তা করতে পারি। এরপরে আমরা আরেকটা অঙ্কে যাই। The mean temperature of Monday to Wednesday was 37 degrees Celsius and of
Tuesday to Thursday was 34 degrees Celsius. If the temperature of Thursday was 4/5 of Monday, then the temperature of Monday is, একটু খেয়াল করতে হবে। দেখেন এখানে অঙ্কের ট্র্যাকিং পয়েন্টগুলো কোথায়। The mean temperature of Monday to Wednesday was 37 degrees Celsius. সোমবার থেকে বুধবার, তার মানে কি কি আসতেছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, 3 দিন। এই 3 দিনের এভারেজ টেম্পারেচার আমাদেরকে দেওয়া আছে কত, 37। এভারেজ যদি 37 হয় তাহলে টোটাল কত হবে, 37 ইন্টু 3। একটা জিনিস আমরা মাথায় রাখলাম, তাহলে 37 ইন্টু 3 মানে কত আসে, যে 111। এরপরে দেখেন এন্ড অফ টুইসডে টু থার্সডে, টুইসডে টু থার্সডে মানে টুইসডে, ওয়েডনেসডে এন্ড থার্সডে, আর একটা দিন আছে থার্সডে। তাহলে এই 3 দিনের এভারেজ হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 3 দিনের এভারেজ যদি 34 হয় তাহলে টোটাল কত হবে, টোটাল হবে 34 ইন্টু 3, দ্যাট মিনস 102 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 3 দিনের ছিল 111, এই 3 দিনের ছিল 102। এর আগেও আমরা এরকম একটা নাম্বারের অঙ্ক করছিলাম, যে একটু আগে প্রবলেমটা সলভ করছিলাম। খেয়াল করেন এখানে কমন কি একটা নাকি কমন একাধিক, এখানে কমন একাধিক। কমন যদি একাধিক হয় তাহলে নিশ্চয়ই এখানে সিঙ্গেল এটা আর সিঙ্গেল এটা, তাহলে মূল রিলেশন হচ্ছে এই মানডে এবং থার্সডে, এই দুইটা হচ্ছে অঙ্কের ট্র্যাকিং পয়েন্ট। তাহলে খেয়াল করেন এই 3 দিনের মধ্যেও মঙ্গলবার এবং বুধবার আছে, এবং এই 3 দিনের মধ্যেও মঙ্গলবার এবং বুধবার আছে। যেহেতু এই টেম্পারেচার দুইটা দুই জায়গায় কমন, তাহলে দুই জায়গায় আছে, তাহলে তো সেম টেম্পারেচার। তাহলে মানডে আর থার্সডে দুইটার টেম্পারেচার দুই রকম হওয়ার কারণেই এখানে টোটাল টেম্পারেচারটা আসলে পার্থক্য দেখা দিয়েছে। তাহলে আমরা তাহলে এই কনসেপ্ট থেকে কি বুঝলাম, যে মানডের টেম্পারেচার আর থার্সডের টেম্পারেচার যদি আমরা কম্পারিজন করি, এখানে তাহলে কয় ডিগ্রি সেলসিয়াস বেশি, 9 ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ মানডের টেম্পারেচারটা ওই থার্সডের টেম্পারেচারের চেয়ে, অর্থাৎ প্রথম যে দিন ওই দিনের টেম্পারেচার শেষ দিনের টেম্পারেচার চেয়ে 9 ডিগ্রি বেশি, 111 থেকে 2 চলে গেলে। তাহলে একটা রিলেশন আমরা পেয়ে গেলাম। এরপরে চলে আসি সাথে সাথে ব্রেইনে কি কাজ করবে, ব্রেইনকে কিভাবে ডাইভার্ট করতে হবে, ওই কথাগুলোই আমরা এখানে বলতেছি। এরপর আসি দেন আরেকটা কথা আছে, ইফ দ্য টেম্পারেচার অফ থার্সডে, খেয়াল করতে হবে বৃহস্পতিবারের তাপমাত্রা ওয়াজ 4/5 অফ দ্য মানডে, যদি বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রার 5/4 হয়। খেয়াল করতে হবে, তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা কম, তাহলে এখানে ভাগের কথা বলা মানে তো রেশিও। আমরা এর আগে রেশিও সম্বন্ধে পুরোপুরি আলোচনা করছিলাম। 4/5 এই যে ভগ্নাংশ মানে তো রেশিও, তাহলে কার কার সাথে কার, থার্সডে এবং মানডে। তাহলে থার্সডেটা মানডের 5/4 মানে কি, মানডের টেম্পারেচার যদি 5 ভাগ হয় তাহলে থার্সডেটা হবে তার মধ্যে 4 ভাগ। অর্থাৎ আমরা মানডে এবং থার্সডে এই দুইটার যদি রেশিও কম্পারিজন করি, এটা মানডেটা 4 ভাগ হলে থার্সডেটা হবে কত, 5 ভাগ। অর্থাৎ এটা 5 ভাগ হলে এটা 4 ভাগ হবে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন কি বের করতে বলছে, দেন দ্য টেম্পারেচার অফ মানডে ইজ, আমাদেরকে মানডের টেম্পারেচার কত সেটা বের করতে বলছে। তাহলে মানডের টেম্পারেচার মানে কয় ভাগের মান, 4 ভাগের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে যেহেতু রেশিওতে আমরা কম্পারিজন জানি, আমাদেরকে অ্যাকচুয়াল কি জিনিসটা আমাদের জানা আছে, এখানে আমরা কম্পারিজন করে একটা অ্যাকচুয়াল জিনিস বের করছি, সেটা হচ্ছে মানডে এন্ড থার্সডে এই দুইটা টেম্পারেচারের ডিফারেন্স হচ্ছে কত, 9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মানডে এন্ড থার্সডে ডিফারেন্স, এখানে আমরা দেখতেছি মানডে থার্সডে ডিফারেন্স কত, 1। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 1 ভাগের মান দেওয়া আছে কত,
যে 9 ডিগ্রি সেলসিয়াস, এই ডিফারেন্সটা হচ্ছে 9। যেহেতু এখানে ডিফারেন্স 1, এই এক ভাগের মান 9 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদেরকে কার টেম্পারেচার বের করতে বলছে? মানডের টেম্পারেচার। তো মানডে মানে কয় ভাগ? 4 ভাগের মান, তাহলে 4 ভাগের মান কত হবে? 36। এই যে আনসার ক্লিয়ার। যদি এই কোশ্চেনে আমাদেরকে মানডে বের করতে না বলে যদি থার্সডে টেম্পারেচার যদি আমাদেরকে এখানে বের করতে বলতো, তাও সেম, কারণ এখানে ডিফারেন্সটা দেওয়া আছে 9। যেহেতু ডিফারেন্সটা এখানে এক ভাগের মান যদি 9 হয়, তাহলে ওই যে থার্সডে টেম্পারেচার কত, অর্থাৎ 5 ভাগের মান কত, তাহলে 5 ভাগের মান 45। এই জন্য আমরা বলেছিলাম যে রেশিও প্রপোর্শন খুব গুরুত্বপূর্ণ, এটার কনসেপ্টগুলো খুব ভালো করে জানা থাকতে হবে। এটার কম্পারিজন কিভাবে করতে হয়, কিভাবে কম্পেয়ার করে আমরা দ্রুত অঙ্কগুলোকে সলভ করতে পারি, ওই টপিকগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জন্য অঙ্কগুলো করা ইজি হবে। তাহলে দেখেন খুব সহজে আমরা এত কঠিন একটা অঙ্ককে খুব সহজে বিশ্লেষণ করে অল্প সময়ের মধ্যে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারি। তাহলে যত কঠিন অঙ্ক হোক না কেন, কিভাবে আসলে এগুলো কম্পারিজন করতে হয় সেটা আমরা দেখতেছি। তাহলে সর্বশেষ আমরা আরেকটি টাফ অঙ্কের মাধ্যমে আজকের এভারেজ পার্টটা আমরা শেষ করব। আমরা সর্বশেষ আরেকটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে চাই। The average age of boys in the class is twice the number of girls. If the ratio of boys and girls in the class of 36 is 5:1, then what is the টোটাল এজ অফ দ্য বয়েজ? একটু খেয়াল করতে হবে। দেখেন এখানে অঙ্কটাকে যতই সহজ মনে হচ্ছে, আসলে অত সহজ না। একটু অঙ্কের কোথায় ভুল হয়ে যায় আমাদের চিন্তা ভাবনায়, এটা একটু খেয়াল করতে হবে। দ্য অ্যাভারেজ এজ অফ বয়েজ, বালকদের গড় বয়স, ইন দ্য ক্লাস, একটা ক্লাসের, কিন্তু কয়জন বালক এটা কি বলা আছে? না। ইজ টুয়াইস দ্য নাম্বার অফ গার্লস, এখানে একটু খেয়াল করতে হবে। বালকদের গড় বয়স is twice the number of girls, ওই ক্লাসে যতজন গার্ল আছে বালিকা, তাদের সংখ্যার দ্বিগুণ বলছে, অর্থাৎ তাদের বয়সের দ্বিগুণ বলে নাই, বয়সের সাথে এখানে সংখ্যার কম্পারিজন দিছে। ভালো করে খেয়াল করতে হবে। এখানে যদি নাম্বার কথাটা লেখা না থাকে, is twice the girls অথবা twice the average age of girls, এই কথাটা যদি বলা থাকতো তাহলে সেটা অন্য কথা হইতো। তাহলে এইজের সাথে এইজের রিলেশন দেওয়া থাকতো, এখানে এইজের সাথে কার রিলেশন দেওয়া আছে? নাম্বার অফ গার্লস এর। অর্থাৎ এরকম কথাটা, একটা ক্লাসে সাপোজ 10 জন যদি গার্ল থাকে, তাহলে ওই বয়গুলার এভারেজ বয়স হচ্ছে 20 বছর। অথবা একটা ক্লাসে যদি 8 জন গার্ল থাকে, তাহলে ওই ক্লাসের যে বয়গুলো আছে ওই বয়গুলার এভারেজ এজ হচ্ছে 8 দুগুণা 16 হচ্ছে এভারেজ এজ। কথাটা বোঝা গেছে কিনা? অর্থাৎ নাম্বার অফ গার্লের সাথে এভারেজ এজ অফ দ্য বয়েজের একটা রিলেশন দেওয়া আছে, ওই বালকদের বয়সের গড়ের একটা রিলেশন দেওয়া আছে। ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, ইফ দ্য রেশিও অফ বয়েজ এন্ড গার্লস ইন দ্য ক্লাস অফ 36, একটা ক্লাসে বয়েজ এবং গার্লসের বয়সের না, রেশিও দেওয়া আছে, সংখ্যা, ক্লাসে কতজন স্টুডেন্ট? অফ 36, 36 জন স্টুডেন্টের মধ্যে ইজ কত বলছে? 5:1। অর্থাৎ একটা ক্লাসে যদি 36 জন ছাত্র ছাত্রী থাকে, তাহলে তাদের মধ্যে বালক এবং বালিকার সংখ্যার অনুপাত হচ্ছে 5:1। তো এটা কিসের অনুপাত দেওয়া আছে? সংখ্যার, কোনো বয়সের অনুপাত না, সংখ্যার অনুপাত দেওয়া আছে। তাহলে তো একটা ফুল ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা, দেন হোয়াট ইজ দ্য
টোটাল এজ অফ দ্য বয়েজ, আর ওই বালকগুলার এভারেজ টোটাল এজ কত এটা বের করতে বলছে। তাহলে এজ যেহেতু বের করতে বলছে, প্রথমে আমাদের রিলেশনটা কি ছিল? প্রথম লাইনটা পড়ার পর আমরা মাথায় রাখছিলাম এই কথাটা যে এভারেজ এজ, জাস্ট বোঝার জন্য আমি এই কথাটা একটু লিখে রাখতেছি, অফ বয়েজ ইকুয়াল টু টুয়াইস, মানে দ্বিগুণ। কার দ্বিগুণ? নাম্বার অফ গার্লস। নাম্বার অফ গার্লস এর দ্বিগুণ। তাহলে এটা আমরা প্রথম কথাটা মাথায় রাখলাম, এটা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম না, জাস্ট যে লজিকটা কোশ্চেনে দেওয়া আছে লজিকটা আমরা মাথায় রাখলাম। ইফ দ্য রেশিও অফ বয়েজ এন্ড গার্লস, কার কার কতজনের মধ্যে? 36 জনের মধ্যে। একটা ক্লাসে 36 জন স্টুডেন্ট ছিল, ওই 36 জন স্টুডেন্টের মধ্যে বয় এবং গার্ল আছে, বলতেছে তাদের রেশিও দেওয়া আছে 5:1 কত 1। আর রেশিও থেকে তো আমরা বের করতে পারি, বলেন। তাহলে এই 36 জনের রেশিওর মধ্যে যদি 5:1 হয়, এখানে 5 ভাগ যদি বালক থাকে 1 ভাগ বালিকা আছে, আর এটা হচ্ছে মোট। তাহলে মোট কয় ভাগ হয়? 5 ভাগ বালক 1 ভাগ বালিকা, তাহলে মোট 6 ভাগ। আর এই 6 ভাগের মান কত দেয়া আছে? 36। তাহলে এখানে গার্ল কত আর বয় কত আমরা বুঝে ফেলতেছি। তো এখানে আমাদের মূলত দরকার কোনটা? নাম্বার অফ গার্লস বেশি দরকার, ঠিক আছে। তারপর আমরা আলাদা বলে ফেলি যে নাম্বার অফ গার্লস যদি বের করতে চাই, তাহলে এখানে আমাদের টোটাল 6 ভাগের মান যদি 36 হয়, তাহলে 1 ভাগের মান কত হবে? তাহলে 1 ভাগের মান হবে 6। তাহলে নাম্বার অফ গার্ল কত? 6। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে গার্লের সংখ্যা হচ্ছে 6 জন। আর গার্লের সংখ্যা যদি 6 জন হয়, এই গার্লের সংখ্যার সাথে বয়েসের কি দেওয়া আছে? এভারেজ এজের রিলেশন দেওয়া আছে। তাহলে বয়েসের এভারেজ এজটা কত হবে? নাম্বার অফ গার্ল যেহেতু 6 পাইছি, তাহলে নিশ্চয়ই ওই ক্লাসে যে বয়গুলো আছে ওই বয়গুলার এভারেজ এজ হচ্ছে 12। এখন আমাকে বয়ের কি এভারেজ এজ বের করতে বলছে? না, টোটাল এজ বের করতে বলছে। তো যেহেতু আমরা এভারেজ এজ জানে গেছি, তাহলে এখানে কয়জন বয় আছে সেটা জানতে পারলে না আমরা টোটাল এজটা বের করতে পারবো। তাহলে নিশ্চয়ই এখানে আমাদেরকে টোটাল বয় কয়জন আছে সেটা জানতে হবে। তাহলে গার্ল যেহেতু 6 জন 36 জনের মধ্যে, তাহলে বয় বাকি আর কয়জন আছে? 30 জন। তাহলে 30 জন যেহেতু বয় আছে, তাহলে আমরা যদি এখানে টোটাল এজ অফ দ্য বয়েজ বের করতে চাই, তাহলে হবে 30 × 12, কারণ 30 জনের এভারেজ 12, তাহলে মোট হবে 3 12 কত 36, 360 বছর। তাহলে আমরা বুঝে ফেলেছি যে কিভাবে আসলে অঙ্কের ট্র্যাকগুলো ধরতে হয়, আমরা বুঝতে পেরেছি। তো আমরা জাস্ট এভারেজের কিছু ধারণা নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলাম, কিন্তু যেই দিন আমরা এইজের অঙ্কগুলো সলভ করব সেই দিনই আমাদের এভারেজ, রেশিও, প্রপোর্শন, এইজ একসাথে কমপ্লিট হবে, একসাথে জিনিসগুলো ক্লিয়ার হবে। এর আগ পর্যন্ত আমাদের সবকিছু বিষয় ক্লিয়ার হবে না। এই জন্য আমি শুধুমাত্র বাছাই করে শুধুমাত্র অ্যাভারেজ রিলেটেড কিছু অঙ্ক আজকে আমরা সমাধান করার চেষ্টা করছি। তো আশা করি আপনারা যদি জিনিসগুলো একটু প্র্যাকটিস করে, যেভাবে চিন্তা করার জন্য আমি এখানে মোটামুটি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে আপনারা যদি সেভাবে চিন্তা করেন দেখবেন অঙ্কগুলো আপনাদের অনেক সহজ লাগবে। তো যেহেতু অ্যাভারেজ চ্যাপ্টারটা খুব সহজ, এই জন্য আমরা আর কোনো নতুন কোনো পর্ব করবো না। এভারেজের লাস্ট পর্ব এটাই। তো আমরা যখন এইজ নিয়ে প্রবলেমগুলো সলভ করব, তখন আমাদের রেশিও, ফার্স্ট যে আমরা লেকচারটা দিছিলাম, যে রেশিও নিয়ে অনেকগুলো সিরিজ করেছিলাম, সেটাও ক্লিয়ার হবে, সেটার অঙ্কগুলো ক্লিয়ার হবে, এবং পাশাপাশি এভারেজের অঙ্কগুলো ক্লিয়ার হবে। তো আপনারা, আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং পাশাপাশি সর্বশেষ আবার আপনাদের প্রতি একটা অনুরোধ রইল যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেখানে বেল বাটনটি টিপে রাখবেন, যাতে যে কোনো সময় আমরা যে কোনো আমাদের লেকচারগুলো যদি আপলোড করি, বিসিএস কর্নারের পক্ষ থেকে যে কোনো লেকচার আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং আশা করি আপনারা এর থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। এবং এই কনজিকিউটিভলি ক্লাসগুলো করে গেলে আশা করি আপনাদের ম্যাথমেটিক্সের ম্যাক্সিমাম যে প্রবলেমগুলো, ওই প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।